মেরেছে, ভালো করেছে, এটা করা উচিত, সঠিক বিচার হয়েছে। ফুল আস্থা আছে, দাদা বলেছে এমন শাস্তি দেবো তুমি শুধু দেখে নেবে। এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। গলি কম করেছে, সবার সামনে ফাঁসি দিত ভালো। দিনে ধরবো, রাত্রি কাম তমাম, সেরকমে আজ করে দিলেন। সকালে জমা নেব, বিকালে খরচ করব। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। আমার তামান্না চলে গেছে। যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না। ফাঁসি দিলেই তো তারা বেঁচে যাচ্ছে, তাদের কম সাজা হলো তাদের। নমস্কার, রাত ৯টা নিউজরুম লাইভে প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। বারুইপুরে এনকাউন্টার, নাবালিকা গণধর্ষণ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের জন্য মঙ্গলবার গভীর রাতে প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় প্রভাস। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়, পালানোর চেষ্টা করে। পুলিশের দাবি, তখনই আত্মরক্ষার্থে বাধ্য হয়ে গুলি চালায় তারা। এনকাউন্টারে মৃত্যু হয় প্রভাসের। মঙ্গলবার গভীর রাত, বারুইপুরে এনকাউন্টার। নাবালিকাকে গণধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। মঙ্গলবার রাত 12:45 গণধর্ষণ এবং খুনের ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। রেল লাইন ধরে হেঁটে ঘটনাস্থলে পৌঁছন সবাই। রাত 1:30 যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়, প্রভাসকে সেখানে নিয়ে পৌঁছয় পুলিশের তদন্তকারী দল। পুলিশের দাবি, এসআইটি সদস্য রনি সরকারের রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পালানোর চেষ্টা করে। তখনই আত্মরক্ষায় বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। প্রভাসকে লক্ষ্য করে গুলি চালান এসআইটির আরেক সদস্য অর্ঘ মণ্ডল। পুলিশ সূত্রে খবর, প্রভাসের পাঁজর এবং পেটের ডান দিকে গুলি লাগে। মুখ্যমন্ত্রীর উপর আমার পুরো ভরসা আছে। দাদার সঙ্গে কাল কথা হয়েছে, দাদার উপর পুরো ভরসা রেখেছি। আমি খুশি আছি এতে। আমি চাই সবাই এরকম শাস্তি পাক। পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে, পুলিশ ঠিকঠাক কাজ করছে। বুধবার সকালে সবার আগে এনকাউন্টার স্পটে পৌঁছয় নিউজ 18 বাংলা। প্রভাস মণ্ডল, তাকে নিয়ে গতকাল রাত্রি 12:45 এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য এসে পৌঁছয়। প্রভাস মণ্ডলকে নিয়ে আসার পরেই যেটা পুলিশের তরফে দাবি, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গাতে পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে, সার্ভিস রিভলভার ছিনিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ফায়ার করা হয়। এবং যখন এই ঘটনা হয়, তারপরে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই জায়গা দিয়ে প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করেছিল। পুলিশকে বাধ্য হয়ে সেই সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পরে পাল্টা গুলিতে এই জায়গাতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। আমার বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে। শনিবার বিকেল বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বেরোয় নাবালিকা। এরপর থেকে নিখোঁজ। রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার। রাতেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রবিবার সকালে এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। ফুটেজ দেখে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে চিহ্নিত করেন স্থানীয়রা। এই প্রভাস মণ্ডলকে নিয়েই নাবালিকার দেহ উদ্ধার। মঙ্গলবার গভীর রাতে এনকাউন্টারে মৃত প্রভাস। নিউজ 18 বাংলা। নাবালিকাকে অপহরণ, তারপরে গণধর্ষণ, খুন, দেহ পুকুরে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা। তদন্তকারীদের দাবি, গোটা ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড প্রভাস মণ্ডল। মঙ্গলবার এনকাউন্টারে মৃত্যু হয়েছে প্রভাসের।
বারুইপুরে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের এই গণধর্ষণ খুনের তদন্তে সবার আগে প্রভাসকেই আটক করেছিল পুলিশ। তদন্তকারীদের দাবি প্রভাসই নৃশংস এই অপরাধের অন্যতম মাস্টার মাইন্ড। নাবালিকাকে অপহরণ, গণধর্ষণ, খুন, দেহ পুকুরে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা। অভিযোগ বারুইপুরের নৃশংস অপরাধের প্রতিটি স্তরেই অন্যতম মাস্টার মাইন্ড প্রভাস মণ্ডল। এই প্রভাস মণ্ডলকে রবিবার গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি শুধু ধর্ষণ বা খুন নয়, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টাতে অন্যতম মাস্টার মাইন্ড প্রভাস। অভিযোগ 10,000 টাকার জন্য গত শনিবার নাবালিকাকে অপহরণ করে প্রভাস, তুলে দেয় আনন্দ সর্দার সহ অন্যান্য অভিযুক্তদের হাতে। তদন্তকারীদের দাবি গণধর্ষণে খুনের পর দেহ লোপাটের ছক ছিল প্রভাসের মস্তিষ্ক প্রসূত। নাবালিকার দেহ লোপাটের জন্য বস্তাও নাকি সে জোগাড় করেছিল। যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় তা প্রভাসের বাড়ির 300 মিটারের মধ্যে। যে জায়গাতে নাবালিকার দেহ গণধর্ষণ এবং খুনের পরে লোপাট করা হয়, সেই জায়গায় দেহ পৌঁছানোর ক্ষেত্রে প্রভাস মণ্ডলের ভূমিকা ছিল অন্যতম। সেই জায়গার ছবিটা যদি চারদিকে একবার দেখাই, যতদূর পর্যন্ত অন্তত নজর যাবে ততদূর পর্যন্ত কারোর বাড়ি কিংবা কোনো রকম জনবসতি চোখে পড়বে না। আর এই জায়গাটা যেহেতু প্রভাস মণ্ডলের বাড়ি থেকে মাত্র 200-300 মিটার দূরে, বস্তায় করে এনে নাবালিকার দেহ ফেলা, এই পুরোটাই প্রভাস মণ্ডল এর পুরোপুরি মাস্টার মাইন্ড ছিল বলে জানতে পেরেছে পুলিশ। আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে। নাবালিকা নিখোঁজ হওয়ার পরেই প্রভাস মণ্ডলকে চিহ্নিত করা হয়। সূত্রের খবর, এর পরেও তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে প্রভাস। রবিবার সকালে স্থানীয়দের সঙ্গে নাবালিকার খোঁজে নামে। যে পুকুরে নাবালিকার দেহ ফেলা হয়েছে সেই পুকুরেও নামে প্রভাস। তদন্তকারীদের দাবি পুকুরে নেমে একটি নির্দিষ্ট দিকে তাকিয়েছিল প্রভাস, সেটা দেখে অনেকের সন্দেহ হয়। তারপর পুকুরের ওই অংশে তল্লাশি চালিয়েই নাবালিকার দেহ মেলে। দেহ মিলতেই বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে প্রভাস। মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলো কি করা উচিত। নাবালিকার দেহ উদ্ধারের পরেই প্রভাসকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় যাওয়ার পথে প্রভাস দাবি করে ঘটনার সময় সে নাকি ছিল না। ওকে খারাপ কাজ করেছি আমি, খারাপ আমি করিনি। শোন এবার শোনো, এবারে আমি যদি টাকা পয়সা দিবি আনন্দ আছে, ওরা বন্ধু আছে বলে এবার 4 জন এসেছি। আমার খাওয়া হয়েছে, টাকা দরকার লাগে ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? নিয়ে ও ট্রেনে চলে গেছে, মেয়েটা ছিলেছে বলে চুরি উঠে বাকি হয়েছে। আনন্দ চেপে মেরে দিয়েছে, মেয়ে ট্রেনে চলে যেতে পারে। 3 জন ছিল, আমার 4 জন। খারাপ কাজ কে করেছে? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না। আমি করেছি না, ওরা বলতে পারছে, ওরা করতেছি না, কিন্তু আমি তো এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না। নাবালিকার দেহ উদ্ধার হওয়ার পরে রবিবারই গ্রেফতার করা হয় প্রভাস মণ্ডলকে। মঙ্গলবার রাতে তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ঘটনার পুনর্নির্মাণের জন্য। সূত্রের খবর, তখনই পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালায় প্রভাস। আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে গুলি চালায় পুলিশও। এনকাউন্টারে মৃত্যু হয় বারুইপুর গণধর্ষণ খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলের।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদা ভাই উনি ভরসা দিয়েছে, ওনার উপরে ফুল ভরসা আছে আমাদের। দাদা বলে তুমি শুধু দেখে নাও কিভাবে আমি শাস্তি দিই, দাদার উপর ভরসা আছে আমাদের। আমি খুশি আছি এতে। নিউজ 18 বাংলা। এখান থেকেই সেই নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল। গতকাল রাত্রি 12:45 এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য এসে পৌঁছয়। যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গাতে পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে, সার্ভিস রিভলভার ছিনিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি ফায়ার করা হয়। ঠান্ডিক যে ছবি দেখাচ্ছিল আলপথ এবং সেখানে নির্জন একটি জায়গা, গভীর রাত, সেখানে কোনো রকম যদি ভুলচুক হয় তাহলে কিন্তু এভিডেন্স হ্যাম্পার হতে পারে। প্রভাস মণ্ডল যিনি ফার্স্ট জায়গা আইডেন্টিফাই করে দিয়েছিলেন যে কোথায় নাবালিকাকে ফেলা হয়েছে, সেই জলাশয়, এবং এই প্রভাস মণ্ডল যিনি গোটা প্ল্যান সম্পর্কে পুলিশের কাছে জানিয়েছেন। এই প্রভাস মণ্ডল পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং তখনই পুলিশ নিজেদের আত্মরক্ষা করতে প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে গুলি করে। এই যে তদন্ত চলছে সেই তদন্ত কিন্তু ইতিমধ্যেই কিন্তু যিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি কিন্তু তদন্ত এনকোয়েস্ট যে প্রক্রিয়াকরণ সেই প্রক্রিয়াকরণ শেষ করে গেছেন। কীরকম শাস্তি হলে পরে আপনার মনে হবে যেটা একদম সঠিক শাস্তি হলো? আমার মেয়েকে যখন শাস্তি দিয়ে মেরেছে তাদেরকে ওইরকমভাবে শাস্তি দিয়ে তবে তাদের যেন ফাঁসি হয়। এনকাউন্টারে নিহত প্রভাস মণ্ডলের এক্সরে, কলকাতা মেডিকেলে প্রভাস মণ্ডলের এক্সরে, বিষয়ে আরো ডিটেল জানার চেষ্টা করব। সরাসরি অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, কেন ময়নাতদন্তের আগে প্রভাস মণ্ডলের এক্সরে? প্রিয়াঙ্কা, ময়নাতদন্ত বা পোস্টমর্টমের আগে এই এক্সরে করা হচ্ছে এই কারণেই যাতে গুলি কোথায় লেগেছে, আদৌ ভেতরে কোনো গুলি আছে কিনা সেটা দেখার জন্য এক্সরে করা হবে এবং সেই গুলি কোথায় রয়েছে, শরীরের কোন কোন অংশে গুলি রয়েছে সেটাও দেখা হবে। অর্থাৎ এই কারণেই এক্সরে করা হয় এবং একই সঙ্গে যাতে স্বচ্ছভাবে, যাতে কোনো আইনি জটিলতা না হয় পরবর্তীকালে, গোটা বিষয়টাই যাতে আইনের ক্ষেত্রে একদম স্বচ্ছ থাকে, সেই কারণে ডকুমেন্টেশন যাতে সঠিকভাবে হয় তার জন্য এই এক্সরে করা হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে কোথাও গুলি লেগেছে কিনা গুলির ক্ষেত্রে বা বোমের ক্ষেত্রে, অর্থাৎ কোনো মেটাল জিনিস শরীরে আছে কিনা, শরীরের ক্ষেত্রে বোমের স্প্লিন্টার বা গুলির কার্তুজ, সেই কার্তুজ সেখানে শরীরের কোথায় রয়েছে এবং কোন কোন অংশে রয়েছে এবং আদৌ গুলি রয়েছে কিনা। কারণ যদি পরবর্তীকালে এখানে আইনি চ্যালেঞ্জ হয়, সেই আইনি চ্যালেঞ্জের ক্ষেত্রে বলা যেতে পারে যে কেউ যদি বলে যে বাইরে থেকে এটা ইমপ্ল্যান্ট করা হয়েছে, অর্থাৎ পরবর্তীকালে পোস্টমর্টমের সময় গুলি সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই যাতে কেউ চ্যালেঞ্জ না করতে পারে সমস্ত রকমভাবে আইনি বজায় রেখে, আইনগত দিক বজায় রেখে এই এক্সরে করা হচ্ছে। এটা একদম নজিরবিহীন। অর্থাৎ এক্সরে করে জানা যাবে বুলেটের অবস্থান, তদন্তের সঠিক ডকুমেন্টেশনের জন্যই এই এক্সরে করা হচ্ছে। কিন্তু অভিজিৎ, জানতে চাইবো তোমার কাছ থেকে, রাজ্যে এর আগে কখনো ময়নাতদন্তের আগে এক্সরে হয়েছে? ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, যারা পোস্টমর্টেম করেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে যারা পোস্টমর্টেম করেন তারা বলছেন নজিরবিহীন, ব্যতিক্রমী। রাজ্যের ইতিহাসে আজ অব্দি এইরকম ভাবে কোনোদিন পোস্টমর্টেমের আগে দেহের এক্সরে করা হয়েছে এরকম হয়নি। দেশের অন্য বেশ কয়েকটি রাজ্যে, পাঞ্জাব, হরিয়ানা, যেখানে মাঝে মাঝেই এনকাউন্টার হয়, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান সহ আরো বেশ কয়েকটি রাজ্যে এইরকম নজির রয়েছে। তবে আমাদের রাজ্যে এই প্রথম হলো, অর্থাৎ বলা যেতে পারে যে শরীরে কোথায় কোথায় গুলি লেগেছে এরকম এনকাউন্টার যেমন রাজ্যের ইতিহাসে প্রথম। যে বারুইপুরে যে যৌন নির্যাতিতা এবং খুন হওয়া নাবালিকা, তাকে তার যে অভিযুক্ত, সেই অভিযুক্ত প্রভাস সর্দারের যে এনকাউন্টার করা হয়েছে, সেই এনকাউন্টারে কোথায় কোথায় গুলি রয়েছে, সেই গুলি, প্রভাস সর্দারের গুলি কোথায় কোথায়
প্রভাত মণ্ডলের কোথায় কোথায় গুলি রয়েছে প্রভাসের, সেইখানে সেটা দেখার জন্য এরকম নজিরবিহীনভাবে এই প্রথম এরকম ভাবে করা হচ্ছে এবং রাজ্যে এরকম ধরনের পোস্টমর্টেম বা ময়নাতদন্তের আগে এইরকম এক্সরে এই প্রথম করা হলো। ধন্যবাদ অভিজিৎ। রাজ্যে প্রথম ময়নাতদন্তের আগে এক্সরে। বারুইপুরে এনকাউন্টারে মৃত্যু হয়েছে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। সন্তানের মৃত্যুতেও চোখে এক ফোঁটা জল নেই প্রভাসের মায়ের। তার কথায়, যেমন কর্ম তেমন ফল। অল্প সাজাইতে পারে না। আমার ছেলে তো বিনা দোষে মেরেছে। আমার ছেলেকে দেখে নিচ্ছি, আমার ছেলে 24 ঘন্টার ব্যবধানে 3 মায়ের কোল খালি। বারুইপুরে নিঃস্ব হয়েছে 3টি পরিবার। ইনিও সন্তানহারা। এনকাউন্টারে মৃত্যু হয়েছে তার ছেলে প্রভাস মণ্ডলের। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। অত্যাচার করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। সেই প্রভাস, যার বিরুদ্ধে 12 বছরের একটি মেয়েকে নৃশংসভাবে নির্যাতন করে খুনের অভিযোগ উঠেছে, গণধর্ষণ করে জীবন্ত পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এনকাউন্টারে মৃত্যু হয়েছে প্রভাসের। সন্তান হারিয়ে চোখে এক ফোঁটাও জল নেই সন্ধ্যা মণ্ডলের। ছিটে ফোঁটাও আবেগ নেই ছেলের জন্য। কেনই বা থাকবে? যে অপরাধ গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে, সেই অপরাধে শোকস্তব্ধ তিনিও। ছেলের মৃত্যুর পর মা তাই বলছেন, যেমন কর্ম তেমন ফল। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? মৃতদেহ আমি আনবো না, আমি তো বললাম। আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। একরত্তি মেয়ের বিচার চায় সবাই। বিচার চান প্রভাসের মাও। বিচারের পথ চেয়ে বাংলার আরো 2 মা, অভয়ার মা, তামান্নার মা। ছোটবেলা থেকেই ভালো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন অভয়া। সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় আরজি করে। অগাস্টের এক রাতে বারুইপুর আসার আলো দেখাচ্ছে অভয়ার মাকে। আমার সবসময় ভরসা আছে যে বিচার আমি পাবই। আমি মাননীয় সরকারের কাছেও অনুরোধ করি যে এরকম এই যে ঘটনাটা ঘটেছে বারুইপুরে, যেরকম তাকে অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছে, আমার মেয়ের ক্ষেত্রেও যেন দ্রুততার সঙ্গে এদের ধরা হয় এবং শাস্তি দেওয়া হয়। ভোটে জিতে উৎসবে মেতেছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, সেই উৎসবের মিছিল থেকে বোমা ছোড়া হয় তামান্নার বাড়িতে। বিস্ফোরণ প্রাণ কাড়ে একরত্তি মেয়েটার। পরিবারের দাবি, বিচার মেলা তো দূরস্থ। তৃণমূল জামানায় সব অভিযুক্তকে গ্রেপ্তারই করা যায়নি। পালা বদলের পর সব অভিযুক্ত স্ত্রী ঘরে। আশায় বুক বাঁধছে পরিবার। সরকারকে ধন্যবাদ যে ছোট্ট মেয়েটাকে যে মেরেছে সেই ক্রিমিনালকে অন্তত এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। সেটাও আবার 7 দিনের মধ্যে। আরও ওর সঙ্গে যার অভিযুক্ত আছেন তাদেরকেও এনকাউন্টার কি ফাঁসি দিতেই হবে সরকারের কাছে, এটাই দাবি। আমার তামান্না চলে গেছে। যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না। ক্রিমিনালগুলোদের শাস্তি হয়ে যেত। নিউজ 18 বাংলা। বারুইপুরে এনকাউন্টার, আত্মরক্ষায় গুলি পুলিশের। কিভাবে ব্যাখ্যা করছেন আইনজীবীরা? আমরা কথা বলেছিলাম আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা তার সঙ্গে। আমি আইনের ছাত্র। এনকাউন্টারকে কখনোই আমি ততক্ষণ পর্যন্ত ঠিক বলতে পারি না যতক্ষণ না সেটা আইন স্বীকৃত হয়। 2 রকমের যুক্তি হয়, একটা আইনি যুক্তি, একটা সামাজিক যুক্তি। কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে ইমিডিয়েট অ্যাকশন কোনো কোনো ক্ষেত্রে খুব দরকার। ঘৃণ্যতম অপরাধ, সেখানে ত্বরান্বিত যদি বিচার প্রক্রিয়া ত্বরান্বিত না হয় তখনই কিন্তু ফ্রাস্ট্রেশন তৈরি করে। আর যদি আজকে কেউ পালাতে যায় বা পুলিশকে গুলি চালায়, তার মৃত্যু ভয় থেকে সে যদি গুলি চালায়, রাইট অফ সেলফ ডিফেন্সে, রাইট অফ প্রাইভেট ডিফেন্সে, তাহলে সেই এনকাউন্টার কিন্তু সম্পূর্ণ লিগাল অ্যাকর্ডিং টু দ্যাট জাজমেন্ট। 2014 সালে PUCL ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্রতে অনারেবল সুপ্রিম কোর্ট যে গাইডলাইন ফ্রেম করেছেন, তো আমরা তো শুনতে পাচ্ছি এই ঘটনায় সেই একই জিনিস হয়েছে। এই ঘটনা অবশ্যই তার ক্রস চেক হবে। তাতে যদি আলটিমেটলি ক্রস চেকড হয়, শুধু শুধু গুলি চালাননি, উনি বাধ্য হয়েছিলেন গুলি চালাতে, তাহলে অসুবিধা কোথায়?
খুব সঙ্গত কারণেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমাজ মাধ্যম কার্যত আড়াআড়ি বিভক্ত। একদল তারা বলছেন যে যেমন কর্ম তেমন ফল, কিন্তু অন্য এক দল তারা বলছেন যে না, এটা ঠিক কাজ হয়নি, এভাবে কাউকে মেরে ফেলা যায় না, এটা অসাংবিধানিক, এটা বেআইনি। যারা এটা বলছেন তারা মূলত যে যুক্তিটা সামনে আনছেন যে রাষ্ট্র কি কখনো তার নাগরিককে খুন করতে পারে এভাবে, এবং তারা যেটা বলছেন যে আমাদের সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে পড়ে ধারা 21 নম্বর ধারাতে তাই তো বলা আছে যে সংবিধান আমাদের প্রত্যেককে যে মৌলিক অধিকারটা দিয়েছে সেই অধিকারটা হচ্ছে যে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ বাঁচার অধিকার আমার সংবিধান সিদ্ধ অধিকার। তাহলে পরে পুলিশ কি করে এনকাউন্টার করলো? দেখো, এই বিতর্ক আজকের নয়, বহু দিনের পুরনো, বহু যুগের পুরনো বিতর্ক। বহু এনকাউন্টার হয়েছে আমাদের দেশে, বহু ক্ষেত্রে মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে, কিন্তু সুপ্রিম কোর্টের একটি বিশেষ রায় 2014 সালের 23শে সেপ্টেম্বর সেইটাকেই আপাতত এনকাউন্টারের ক্ষেত্রে একদম শিরোধার্য বলে আমাদের দেশে মনে করা হয়। কি সেটা এবং কেন? এটা 2014 সালের 23শে সেপ্টেম্বর রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি RM লোধা, এবং তার সঙ্গে সেই বেঞ্চে ছিলেন বিচারপতি রোহিন্টন ফ্যালি নারিমান। তাদের কাছে কি মামলা গেছিল? তাদের কাছে যে মামলাটা গেছিল যে একটা মানবাধিকার সংগঠন তারা অভিযোগ করেছিল গিয়ে সুপ্রিম কোর্টে, সেই সংগঠনের নাম হচ্ছে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ। তারা মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিল, গিয়ে অভিযোগ করেছিল যে হুজুর, মহারাষ্ট্রে 1995 থেকে 1997 সালের মধ্যে 99টা এনকাউন্টার করেছে মুম্বাই পুলিশ। 135 জন দুষ্কৃতী, অপরাধী, অভিযুক্ত যাই হোক না কেন তাদেরকে এনকাউন্টারে মারা হয়েছে। এর বিচার চাই। কোন 135 জনকে মারা হলো তাদের বিস্তারিত বিবরণ জানতে হবে, প্রকাশ্যে আনতে হবে, এবং যে পুলিশ কর্মীরা ওই 99টি এনকাউন্টারে যুক্ত বলে জানা যাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে ভারতীয় আইন মেনে। তখন মামলার গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি নিজে মামলা শুনতে শুরু করলেন। জাতীয় মানবাধিকার কমিশনের বক্তব্য জানতে চাওয়া হলো, মহারাষ্ট্র সরকারের বক্তব্য জানতে চাওয়া হলো, কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাওয়া হলো। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরে আদালত 16 দফা নির্দেশিকা জারি করলেন। কিন্তু সেই যে নির্দেশিকা তারা জারি করলেন, সেই নির্দেশিকা জারি করতে গিয়ে তারা ঠিক 2 বছর আগে অন্য একটি মামলার একটি রায়ের একটি অনুচ্ছেদের প্রসঙ্গ উল্লেখ করলেন। সেটাই কিন্তু আজকে রেলেভেন্ট, প্রাসঙ্গিক। এই যে ঘটনাটা ঘটেছে, কি বললেন? One cannot be oblivious of the fact that there are cases where the police who are performing their duty are attacked and killed. There is a rise in such incidents and judicial notice must be taken of this fact. In such circumstances, while the police have to do their legal duty of arresting the criminals, they have also to protect themselves. আদালত পরিষ্কার বলে দিল যে বহু ক্ষেত্রেই আমাদের নজরে আসছে যে পুলিশ তাদের কাজ করতে গেছে, পুলিশের উপর হামলা হয়েছে, পুলিশকে খুন করে দেওয়া হয়েছে, পুলিশকে মেরে ফেলা হয়েছে। তাহলে এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, পুলিশকে তো নিজেকে পুলিশের আত্মরক্ষা করার অধিকার আছে, এটাও তো আইনসম্মত অধিকার। তাহলে সেই রকম পরিস্থিতিতে পুলিশ আত্মরক্ষা করতে পারবে। যেমন এরকম একটা ঘটনা আমরা জানতে পারছি। অভিযোগ কি? পুলিশ দাবি করছে যে প্রভাস মণ্ডল, তাকে গতকাল মধ্যরাতে ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে যে পুকুর থেকে এই যে নাবালিকা গণধর্ষিতা হয়েছে, যে নাবালিকা যাকে খুন করা হয়েছে বলে অভিযোগ, সেই নাবালিকার দেহ যেখান থেকে উদ্ধার হলো সেইখানে নিয়ে যাওয়া হয়েছিল, মধ্যরাতে নিয়ে যাওয়া হয়েছিল। তার কারণ ঘটনাটা মধ্যরাতে ঘটেছিল। সেই কারণে পুনর্নির্মাণ যখন কোনো একটা অপরাধের করতে হয়, তাহলে পরে যখন ঘটনা ঘটেছিল, যে পরিস্থিতিতে ঘটেছিল, যে সময়ে ঘটেছিল, পুরোটাকে নির্মাণ করতে হয় আরো একবার, তাই পুনর্নির্মাণ। তাকে নিয়ে যাওয়া হয়েছিল অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে, এবং পুলিশের দাবি যে প্রভাস মণ্ডল ওখানে পৌঁছানোর পরই এক পুলিশ কর্মীর রিভলভার ছিনিয়ে নেয়, এক রাউন্ড গুলি চালিয়ে দেয় পুলিশকে লক্ষ্য করে। পুলিশ বাধ্য হয়ে আত্মরক্ষার্থে তখন পাল্টা গুলি চালাতে বাধ্য হয়, এবং 2টি গুলি প্রভাস মণ্ডলের গায়ে লাগে এবং তাতে তার মৃত্যু হয়। তাহলে পরে এই যে বলছিলাম সমাজ মাধ্যমে এই দল যারা বলছেন যে অন্যায় কাজ হয়েছে, অসাংবিধানিক কাজ হয়েছে, বেআইনি কাজ হয়েছে, তাদের জন্য এবার সুপ্রিম কোর্টের রায়ের কি অংশটুকু আমি বলতে চাই, যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে আইন মেনে যদি সবকিছু হয় তাহলে পুলিশকে আদালতই রক্ষা কবচ দিচ্ছে। কি বলছে সেখানটাতে? বলছে আনলেস unimpeachable evidence is on record to establish that their action is indefensible, malafide and vindictive, they cannot be subjected to prosecution. মানে
আদালত বলছে যে পুলিশের যদি কুমতলব না থেকে থাকে, পুলিশের যদি কোনো খারাপ উদ্দেশ্য না থেকে থাকে, এবং পুলিশ যে এনকাউন্টারটা করলো সেই এনকাউন্টারটাকে পুলিশ যদি জাস্টিফাই করতে না পারে তাহলে আলাদা ব্যাপার, তাহলে আইন মেনে বিচার হবে, সেই পুলিশেরও বিচার হবে। কিন্তু এনকাউন্টার যদি অবশ্যম্ভাবী হয়, পুলিশকে যদি আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয়, তাহলে এনকাউন্টার হওয়ার পরে পুলিশ কতকগুলো নিয়ম মানবে, সেটাই সেই 16 দফা নির্দেশ। ফলে আরো একবার স্পষ্ট করে দিতে চাই যে আমাদের দেশের শীর্ষ আদালতই কিন্তু স্পষ্ট করে রায়ে বলেছে 2014 সালে 23শে সেপ্টেম্বর দেশের প্রধান বিচারপতি তৎকালীন RM লোধার বেঞ্চ বলেছে যে আত্মরক্ষার্থে যদি পুলিশ গুলি চালাতে বাধ্য হয় সেই পুলিশকে রক্ষা কবচ আদালতই দিচ্ছে।